সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে জেড.এইচ. শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাস্থেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপু, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপু, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সম্পর্কে একটু জানতে চাইবো যে এটি আসলে কি, এক্ষেত্রে কি করা হয়? তিনভাবে আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়। আগে যেটা হতো যে FUT, যে ফলিকুলার ইউনিট ট্রান্সপ্ল্যান্ট যেটা আমরা করতাম, ওটা হচ্ছে আপনার পিছন থেকে, আপনার স্ক্যাল্পের পেছন থেকে একটা স্ট্রিপের মতো, স্ট্রিপ মেথডও বলা হয় এটাকে, স্ট্রিপের মতো কেটে নিয়ে ওখান থেকে আমরা ফলিকুলটা আলাদা করে ওটা ট্রান্সপ্ল্যান্ট করা হতো আপনার ফ্রন্টে যেই জায়গাটায় বার্ডনেস আছে। তো সেক্ষেত্রে এটা এখন খুব একটা প্র্যাকটিস হচ্ছে না, ওটা প্লাস্টিক সার্জনরা কিছু কিছু করছেন। আর যেটা হচ্ছে এখন সবচেয়ে পপুলার যেটা FUE, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, যেটা ওটাতে যেটা হয় পিছন থেকে একটা একটা করে ফলিকুল আমরা পিক করে আপনার হচ্ছে ফ্রন্টে যেই পোর্শনটায় আপনার বাল্ডনেস আছে, যে পোর্শনে আপনার চুল নেই, সেখানে একটা একটা করে ইমপ্ল্যান্ট করা হয়। আরেকটা যেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল ওয়ে আছে, সেটা হচ্ছে DHI, হ্যাঁ, ডিরেক্ট হেয়ার ইমপ্ল্যান্ট যেটাকে বলে। তো সেক্ষেত্রে এটা আসলে আলাদা করে কোনো একটা মেথড না, এটা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড, এটা অনেকেই জানেন না। তো এইটার ক্ষেত্রে যেটা করা হয়, এক ধরনের ইমপ্ল্যান্টার ইউজ করা হয়, যেটা আমরা FUE এর ক্ষেত্রেও ইউজ করি। তো ওটা যেটা হচ্ছে একটা পাঞ্চ ইউজ করা হয়, পাঞ্চ ইউজ করে আপনার হচ্ছে জাস্ট FUE মেথডেই ওই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হয়। আপু, আপনি কাদেরকে সাজেস্ট করেন যে কাদের জন্য এই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা? ইউজুয়ালি মেল পেশেন্টদের বেশি হয়, কারণ ওনাদের দেখা যায় যে আপনার একটা হরমোন আছে, আপনি জানবেন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন। টেস্টোস্টেরন থেকে একটা এনজাইমের মাধ্যমে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়, ওটার ইফেক্টের কারণে যেটা হয় অনেকের ক্ষেত্রে আপনার বাল্ডনেসটা চলে আসে। সো গ্রেড 1 বাল্ডনেস যখন একটু একটু চুল পড়া স্টার্ট হয়, তখন কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সাজেস্ট করি না। তখন আমরা মেডিকেশন যেটা আছে মিনক্সিডিল, ফিনেস্টেরাইড, অথবা আপনার হচ্ছে সাথে কিছু সাপ্লিমেন্ট, এগুলো আমরা সাজেস্ট করি। এতে যদি ইমপ্রুভ না করে, গ্রেড 2 বাল্ডনেসের ক্ষেত্রে যেটা আমরা করি, আমরা হয়তো PRPটা সাজেস্ট করে থাকি। PRP, লো লেভেল লেজার থেরাপি, এই দুটো অপশন হচ্ছে গ্রেড 2 এর জন্য। আর গ্রেড 3 এর ক্ষেত্রে আপনার যখন হচ্ছে এই টেম্পোরাল রিজনটা খালি হতে থাকে, তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে তাদের বিয়ের হয়তো একটা প্রোগ্রামের ব্যাপার আছে, বা কারো হচ্ছে কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কেউ যদি কসমেটিক পারপাসে করতে চান, বিউটিফিকেশনের জন্য, আমরা কিছু ক্ষেত্রে সাজেস্ট করে থাকি। আর মেইনলি হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা হচ্ছে গ্রেড 4, 5, 6 এর জন্য। সেক্ষেত্রে ক্রাউন এরিয়াটা একদম ফাঁকা হয়ে যায়। আর গ্রেড 7 এর ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট একটু ডিফিকাল্ট, বিকজ হচ্ছে ওনাদের যে ডোনার এরিয়াটা খুব ইম্পর্টেন্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে, যে আপনার যেখান থেকে চুল এনে আমি আসলে সামনে আপনাকে দেব, তো সেখানে যদি আপনার গ্রাফট ভালো না থাকে, তো সেটা তো আমি আসলে এনে লাভ হবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে যে আপনার গ্রাফটের কোয়ালিটি কেমন। তো সব কিছু মিলে, পেশেন্টের এজ ঠিক আছে কিনা, তার কোনো হচ্ছে আন্ডারলাইং ডিজিজ আছে কিনা, সব কিছু মিলে আসলে আমরা ডিসাইড করি যে এই পেশেন্টের জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ঠিক আছে কিনা। আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিতে চাই, এখন মহিলারাও কিন্তু হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করছে। অনেকের দেখবেন ফিমেল প্যাটার্ন হেয়ার লস আছে, তো সেক্ষেত্রে দেখা যায় স্মৃতিগুলো হচ্ছে ফাঁকা হয়ে যেতে থাকে। তো মহিলাদের ক্ষেত্রে আমি যেটা, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা শেভ করে তারপরে হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করি, মহিলাদের ক্ষেত্রে কিন্তু সেটা করা হয় না। ওটা আমরা জাস্ট যতটুকু পোর্শনের হেয়ার আমরা হচ্ছে মানে ফলিকল এক্সট্রাক্ট করবো, ততটুকু শেভ করে, যেটা হচ্ছে উপরের বড় চুল দিয়ে কভার হয়ে যায়, আর সামনেরটা আমরা এমনি করে দিই উইদাউট শেভিং। আপু, অনেকের কোমরবিডিটিস থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্ট বলি, বা উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, এই ধরনের দীর্ঘমেয়াদী কিছু অসুখ কিন্তু অনেকেরই থাকে না। কোমরবিডিটি আসলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এমন একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার এমন না যে এইটা ট্রিটমেন্টটা না করলে মানুষটা মারা যাবে। এটা বিউটিফিকেশনের জন্য একটা প্রসিডিউর।
তো সেক্ষেত্রে কারো যদি হার্ট ডিজিজ থাকে স্পেসিফিক্যালি আমরা কখনোই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জন্য তাকে সাজেস্ট করি না। এছাড়া ডায়াবেটিস হাইপারটেনশনের ক্ষেত্রে যেটা হয় যে যদি আন্ডার কন্ট্রোলে থাকে, পেশেন্ট যদি মেডিকেশনে থাকে, তাহলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা যায়, কোনো প্রবলেম হয় না। আর বয়সের যে ব্যাপারটা আপনি বললেন, আমরা 25-এর নিচে কারো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কখনোই সাজেস্ট করি না। কারণ হয় কি যে হেয়ার যখন আপনার থিনিং হতে থাকে বা হেয়ার ফল হতে থাকে, ওটা যতদিন আপনার স্টেবল হচ্ছে ততদিন আপনি তাকে বলতে পারবেন না যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেন। কারণ আমরা হচ্ছে আপনার পিছনে যে গ্রাফটা থাকে, হেয়ার গ্রাফট এরিয়াটা কিন্তু ফিক্স। এখন হচ্ছে তার যতটুকু বার্নেস এসেছে, আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে দিলেন তাকে 2000, 3000 বা 4000, পরবর্তীতে তার বয়সের সাথে সাথে তার হরমোন তো আছেই যেটা ইফেক্ট করছে হেয়ার ফলের জন্য। তো তার হরমোনের ইফেক্টের কারণে দেখা যাবে যে তার যখন বয়স 35-40 হচ্ছে, তখন তার আবার কিন্তু বার্নেসটা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টও করতে পারবেন না, যেহেতু আপনি অলরেডি 4000 গ্রাফট আগেই নিয়ে নিয়েছেন। তো এই জন্যই 25-এর নিচে আমরা কখনোই হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা সাজেস্ট করি না। আপু, অন্যান্য প্রসিডিউরসগুলো যেরকম লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, তো এই ক্ষেত্রে পুরো প্রসেসটা কীরকম, কিভাবে আসলে প্রিপেয়ার করেন এবং ডিউরিং ট্রান্সপ্ল্যান্ট কি ঘটে আসলে? এই প্রসিডিউরটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করা হয়, কিন্তু একটা লম্বা প্রসিডিউর। আচ্ছা, আপনার প্রচুর সময় লাগে, গ্রাফটের কাউন্টের উপর ডিপেন্ড করে কতখানি সময় লাগবে। মিনিমাম আপনার 5-6 ঘন্টা থেকে শুরু করে 8-10 ঘন্টাও লেগে যায় এক একটা ট্রান্সপ্ল্যান্টে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, আমরা আগে বডি ফিটনেস ফুল চেক আপ করাই পেশেন্টের, যে তার কোনো কোমরবিডিটি আছে কিনা। একটা লম্বা সময় তাকে অ্যানেস্থেসিয়ার মধ্যে থাকতে হবে, প্লাস একটা স্ট্রেসফুল কিন্তু প্রসিডিওর, যে আপনার 6 ঘন্টা 7 ঘন্টা একটা মানুষ শুয়ে আছে, তো এটা তার জন্য স্ট্রেসফুল, তো সেটা সে নিতে পারবে কিনা এই ধকলটা। এছাড়া খুবই সেফ একটা প্রসিডিওর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, যদি কারো কার্ডিয়াক ইস্যু না থাকে এমনিতে ইজিলি সে করতে পারে এটা। এই যে হেয়ারটা আপনি ট্রান্সপ্ল্যান্ট করছেন বা আপনারা ট্রান্সপ্ল্যান্ট করছেন, এটি আবার গ্রো করে নর্মাল হেয়ার লেন্থে আসতে কতদিন সময় লাগতে পারে? অনেকেই মনে করেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম এখান থেকেই আমার চুল ওঠা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে হেয়ারটা ট্রান্সপ্ল্যান্ট করে দেই, ওই ফলিকল ওইটা কিন্তু পড়ে যায়। তো ওই হেয়ারটা ওখান থেকে পড়ে গিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা যা লাগিয়ে দিব সব পড়ে যাবে। তো অনেক পেশেন্ট ভয় পেয়ে যায় যে কি হলো, যা আমরা হচ্ছে ইমপ্ল্যান্ট করলাম সবই পড়ে গেল। তো আমরা কাউন্সেলিং করে এভাবে যে 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সব পড়ে যাবে, তারপর ওই রুট থেকে আপনার নতুন হেয়ার আসবে। তো মোটামুটি আগের লেন্থে আসতে 6 মাস থেকে 1 বছর লেগে যায়, কারো কারো ক্ষেত্রে 18 মাস লাগে পুরো রেজাল্ট আসতে। আমরা জানি অনেক সময় ট্রিটমেন্ট ডিফল্ট বা ফেইলিয়ার হয় যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, এক্ষেত্রে কি এরকম দেখেছেন কিনা? চান্স থাকে, সেটা হচ্ছে 96 থেকে 98% হচ্ছে আপনার সফল হয়। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় মেইনটেনেন্সের উপরে ডিপেন্ড করে একটা জিনিস, আর একটা হচ্ছে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে গেলেন, কোনো একটা ট্রমা হলো, ইনজুরি হলো, ওই জায়গার হেয়ার আসবে না। তো এরকম অনেক ফ্যাক্টর আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রিডু করতে পারি। আপু, এক্ষেত্রে প্রি ইভালুয়েশনের পরে আপ টু দ্য প্রসিডিওর, এর পরে কি আসলে কোনো মেইনটেনেন্সের কোনো প্রসেস আছে কিনা? আমরা যেটা বলি যে এভরি মান্থে একটা করে পিআরপি আফটার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, ওটা যেটা করে আপনার হচ্ছে হেয়ার ফলিকলটাকে স্টিমুলেট করে, ওটাকে হচ্ছে আপনার নিউট্রিশন দেয় আপনি বলতে পারেন, বা রেজাল্ট আরও ভালো হয়। সেই সাথে মেডিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। অনেকে মনে করেন যে আমরা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি এখন আর মেডিসিন কেন দেব, বাট আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট ভালো আনার জন্য হলেও আপনাকে মেডিসিন নিতে হবে। সেটা ফিনিস্টেরয়েড হতে পারে, বা হচ্ছে আমরা অনেক সময় মিনক্সিডিল যেটা হচ্ছে সাজেস্ট করি, মিনক্সিডিলটা আমরা একটা লম্বা সময় ধরে সাজেস্ট করে থাকি। অনেকেই ভয় পান যে এটি থেকে আসলে কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, যেহেতু একটি মোটামুটি ইনভেসিভ প্রসেস, তো কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে? কমপ্লিকেশনস অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে সার্জারি থেকে হয় না। কমপ্লিকেশনস টাইমে যেটা হয় যে অপারেশনের টাইমে, এক হচ্ছে আপনার যদি কারো কার্ডিয়াক ইস্যু থাকে, এটা একটা কমপ্লিকেশন, ওটা তো আমরা কন্ট্রা ইন্ডিকেটেড করে রেখেছি যে ওই পেশেন্টগুলোকে আমরা নেবই না। আরেকটা হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়ার জন্য কিছু কমপ্লিকেশনস হয়, যেটা লাইফ থ্রেটেনিং। এছাড়া আদার দ্যান দিস, ব্লিডিং কারো ক্ষেত্রে বেশি ব্লিডিং হতে পারে, সেক্ষেত্রে আমরা ব্লিডিং টাইমটা একটু দেখে নিই যে তার ব্লাড প্রোফাইলগুলো ঠিক আছে কিনা। এছাড়া আর তেমন কোনো মানে অপারেশন রিলেটেড বা অপারেশন টেবিলে হওয়ার মতো কমপ্লিকেশনস আসলে তেমন একটা হয় না। আর আফটার অপারেশন যেটা হতে পারে কমপ্লিকেশনসের মধ্যে ইনফেকশন হতে পারে সাইডে, আপনি যেটা বললেন,
অথবা আপনার ওই সাইডে ইচিং হয় কিছু কিছু ক্ষেত্রে, সেটা মেডিকেশনে চলে যায়। কারো কারো ক্ষেত্রে ওই জায়গাটা একটু অবশ ভাব থাকে, সেটাও কিছুদিন পরে ঠিক হয়ে যায়। আবার যেটা হয় যে নেক্রোসিস হয় অনেকের ক্ষেত্রে, যদি খুব বেশি ডেন্স বা খুব ঘন ঘন যদি ইমপ্ল্যান্টগুলো করা হয় সেক্ষেত্রে নেক্রোসিস হতে পারে। ওই নেক্রোসিসটা একটু বাজে কমপ্লিকেশনস, আদারওয়াইজ তেমন মোটামুটি এটা সেফ প্রসেস, ম্যানেজেবল। আপু, তো আমরা জানি বিউটির একটা বিশাল অংশ চুল, তো সেটিকে যদি শেভ করে আসলে এই প্রসিডিউরটি করতে হয়, তো অনেকেই তো এটিতে অনাগ্রহ প্রকাশ করে, তো সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে? সেক্ষেত্রে যেটা আমরা করি যে কারো যদি একেবারেই শেভ করতে সে না চায় সেক্ষেত্রে, বাট ডোনার এরিয়া মানে যেটা আপনার আছে যেখান থেকে আমরা আসলে ফলিকলটা নেই, ওই জায়গাটা আমরা অল্প একটু শেভ করে তাকে বলি আপনি আগে চুলটা একটু বড় করেন। যেটা হবে যে উপরের চুলগুলো যদি বড় থাকে তাহলে ডোনার এরিয়ার ফাঁকা অংশটা দেখা যায় না, তো ওইটুকু অংশ আমরা শেভ করে ওখান থেকে ফলিকলটা নিয়ে তারপরে হচ্ছে শেভ ছাড়াই আমরা কিন্তু রিসিপিয়েন্ট এরিয়াতে হেয়ারগুলো ট্রান্সপ্ল্যান্ট করে থাকি। আপু, এটির একটু কস্ট সম্পর্কে যদি একটা আইডিয়া আমরা আমাদের দর্শকদের দিতে পারি। বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কস্টের মতো লো কস্ট এবং ভালো রেজাল্ট আমি বলবো আপনি ওয়ার্ল্ডের কোথাও পাবেন না, এটা আমি গ্যারান্টি করতে পারি। আমাদের দেশে কিন্তু 20-25 বছর ধরে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে এবং যে আমাদের যারা শিক্ষক আছেন তারা খুব সাফল্যের সাথে এক একটা সেন্টারে দেখা যায় 3টা 4টা 5টা করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট এভরিডে হচ্ছে। তো কতখানি এক্সপার্টিস থাকলে বা তার টিম কত স্ট্রং থাকলে সেটা করতে পারে। তো এরকম আমি বলবো যে আমাদের এখানে 15 টাকা গ্রাফট থেকে স্টার্ট হয় এবং সেটা আপনার কিছু কিছু সেন্টারে হচ্ছে আপনার দেখা যায় 30 নিচ্ছে, কিছু কিছু সেন্টারে 50 নিচ্ছে, কিছু কিছু সেন্টারে 70 নিচ্ছে। এটা আসলে হচ্ছে সেন্টার টু সেন্টার ভ্যারি করে, ডক্টর টু ডক্টর ভ্যারি করে, বাট মোটামুটি এভারেজ যদি আপনি বলেন 30-35 এর মধ্যেই আছে। দেশের বাইরে যেই ধরনের যেই সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছে, সেটি ইনস্ট্রুমেন্ট হোক, মেডিকেশন হোক অ্যান্ড প্রসেস হোক, তো বাংলাদেশেও কি একইভাবে আপনারা ফলো করছেন কিনা? আসলে মেডিকেল প্রসিডিউরগুলো না আসলে খুব একটা চেঞ্জ করার সুযোগ নাই। আপনার যেরকম ট্রিটমেন্ট প্রোটোকল ওটা মেনটেন করেই আমাদের কাজ করতে হয়। আমাদের এখানে যেমন হচ্ছে স্যাফায়ার ব্লেড, অনেকে এসে নেট ঘেটে এসে বলে স্যাফায়ার ব্লেড দিয়ে আপনারা ইনসিশন দিচ্ছেন কিনা, আমরা স্যাফায়ার ব্লেডই ইউজ করছি। এবং হচ্ছে FUE ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে করা হয় একদম 100% প্রোটোকল মেনটেন করে আমরা কিন্তু সেম প্রসিডিওর করছি। এবং আমাদের এখানে বিভিন্ন রকমের কিন্তু কনফারেন্সগুলো হচ্ছে, বাইরে থেকে আপনার স্পিকার আসছে বা আমরা যাচ্ছি বিভিন্ন দেশে কনফারেন্সে। তো আমরা কিন্তু আসলে খুব বেশি ডিফারেন্স খুব একটা দেখি না। যেটা এখন পর্যন্ত বাংলাদেশে নেই সেটা হচ্ছে রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, হুইচ ইজ আ স্ক্যাম আমি যেটা মনে করি। কারণ হচ্ছে কি আপনার রোবট শুধুমাত্র আপনার হেয়ার এক্সট্রাকশনটাই করবে, ইমপ্ল্যান্টেশন কিন্তু 100% আপনার হচ্ছে নিজের হাতেই করতে হবে। তো সেই ক্ষেত্রে আর হেয়ার ফলিকুলার কোয়ালিটিটাও রোবোটিক হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে একটু কোয়েশ্চেনেবল, কারণ আমরা যখন একটা একটা করে দেখি হেয়ার ফলিকল বের করা এবং হচ্ছে মেশিন দিয়ে বের করার মধ্যে অনেক তফাৎ থাকে। তো সেই ক্ষেত্রে এটা ছাড়া আর বাকি সব প্রসিডিওর এবং সব অ্যাডভান্স টেকনোলজি বাংলাদেশে এখন আছে। যার হেয়ার ট্রান্সপ্লান্ট হবে তার লাইফস্টাইল কেমন হবে? কারণ এই ক্ষেত্রে যেহেতু হেয়ারের ব্যাপার, অনেকেই ভাবেন যে আমি যে বালিশে ঘুমাবো, যে ফ্রিকশনটা হবে, সেক্ষেত্রে চুলের ডোনার এরিয়াতে কোনো অসুবিধা হবে কিনা? ডোনার এরিয়াতে ঘুমানোর সময় যেটা হচ্ছে প্রথম কয়েকদিন আমরা বলে যে একটু উঁচু হয়ে কয়েকটা বালিশ দিয়ে তারপর একটু উঁচু হয়ে ঘুমাতে, আর ব্যান্ডেজ থাকে প্রথম 2-3 দিন। তো 4th ডেতে আমরা ফার্স্ট ওয়াশটা করি এবং হচ্ছে 10th ডেতে আমরা সেকেন্ড ওয়াশটা করি। 10 দিন পর্যন্ত আপনার গ্রাফ যদি ঠিকঠাক থাকে তাহলে ওটা আপনি টানলেও আর আসবে না। তো আর এই 10 দিনের মধ্যে আপনার যে ডোনার এরিয়া ওটাও হিল হয়ে যায়। হ্যাঁ, তো মোটামুটি এটার ফ্রিকশনের কোনো ইস্যু নাই। বাট একটা জিনিস যেটা হচ্ছে যেহেতু মেল পেশেন্টরা বেশি করে এবং মেলরা স্মোকও বেশি করে, তো হেয়ার ট্রান্সপ্লান্টের সবচেয়ে বড় শত্রু হচ্ছে স্মোকিং। তো আমরা বলি স্মোকিং অ্যালকোহল একদম 0-তে নিয়ে আসতে হবে যদি আপনি চান যে আপনার ট্রান্সপ্লান্ট করা হেয়ারটা 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত চলুক। আপু, আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক।
প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাদের চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে হচ্ছে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে। অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণেও কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে। মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুডটা কেমন হওয়া উচিত এটা জরুরি। কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। কারণ পানি হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে, এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত। কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কি না সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কি না। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে। যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো। সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্যই 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন, আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। যেহেতু একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, সব শেষে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা চুলের যত্নে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? দর্শকদের জন্য পরামর্শ এটাই, যখন থেকে আপনার হেয়ার ফল হওয়া স্টার্ট হবে তখন থেকে আপনি চেষ্টা করবেন ট্রিটমেন্টে যেতে বা হচ্ছে আপনার নিকটবর্তী ডক্টরের কাছে যেতে। সেই ক্ষেত্রে হয়তো আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত যেতে নাও হতে পারে।
তার উপরেও হচ্ছে কথা যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেখানেই করছেন আগে হচ্ছে তাদের আগের প্রিভিয়াস কিছু কেসেসের ছবি আপনি দেখে নেবেন যে তারা কতখানি সফলতার সাথে আসলে কাজগুলো করছে এবং তাদের ক্লায়েন্টদের কিছু রিভিউ আপনি নেওয়ার চেষ্টা করবেন। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার পরে যে মেনটেনেন্সটা সেটার জন্য যদি আপনি রেডি থাকেন তাহলেই আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা ভাববেন, আদারওয়াইজ আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে কোনো লাভ হবে না। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ADHD মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, যে বাচ্চার অমনোযোগিতা অ্যাটেনশন মানে লো অ্যাটেনশন বা পোর অ্যাটেনশন বা অ্যাটেনশন নেই, আর HD মানে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, যে বাচ্চাটা অতিরিক্ত চঞ্চল এবং কোনোভাবেই যেন সে থেমে থাকে না, তার যে কোনো কাজেই হোক যে কোনো টাস্কেই হোক সে অতিরিক্ত চঞ্চল থাকবে। এবং এর সাথে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইম্পালসিভিটি, মানে কোনো ক্রমেই যেন তাকে কোনোভাবেই থামানো যায় না, যেটা সে ভাববে করবে সেটা সে করেই থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।